এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের যে পিএসসি ক্লার্কশিপের যে ফার্স্ট শিফটের যে অঙ্কের প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলির সমাধান আমি কিভাবে সঠিক সমাধানগুলি আমি তোমাদের দেখাবো। তো দেখো তোমরা প্রত্যেকে দেখবে অবশ্যই ভালো করে মন দিয়ে, এবং অঙ্কগুলো তোমরা দেখে নেবে, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের আসতে পারে। তো দেখো চলে যাবো আমাদের প্রথম প্রশ্নটা কী দেওয়া আছে দেখবো। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে একটি ধনাত্মক সংখ্যা যার সঙ্গে 1000 যোগ করলে যোগফল সংখ্যাটির সঙ্গে 1000 গুণ করলে গুণফলের থেকে বড় হয়, ধনাত্মক সংখ্যাটি কত? এখানে দেখতে পাচ্ছ চারটে অপশন দেওয়া আছে, 1, 3 এবং 5, 7। তো মানে বলতে চাইছে এই কোনো একটা সংখ্যা তার সাথে 1000, তার সাথে কোনো একটা সংখ্যার সঙ্গে 1000 যোগ করলে যেটা হয়, সেই সংখ্যাটার সাথে যদি 1000 যদি গুণ করি তাহলে সেটা কিন্তু বেশি হয়। তাহলে একমাত্র আমি এই ক্ষেত্রে আমরা 1 যদি আমরা সংখ্যাটা নিই তবেই আমাদের হবে, কারণ দেখো 1000-এর সাথে 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 1001, এবং গুণ করলে আমরা দেখো পাচ্ছি 1000 পাচ্ছি, কারণ 1000-এর সাথে 1000-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 1000। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ হচ্ছে 1, এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এরপরে দেখে নেবো আমাদের পরবর্তী প্রশ্ন কী দেওয়া আছে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবে ভালো করে। তো দেখো পরবর্তী 2 নম্বর যে প্রশ্ন যেটা আছে, তো সেখানে কি বলছে দেখো, বলছে এ বি সি এবং ডি এর মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে করে এ এর প্রাপ্ত টাকা বি এবং সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান হয়। ঠিক আছে, তার মানে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা 4 জন ব্যাপার আছে, এ বি সি এবং ডি, এদের মধ্যে মোট কত টাকা দেওয়া হচ্ছে? মোট হচ্ছে 750 টাকা দেওয়া হচ্ছে। তার মানে এদের যোগফল হচ্ছে মোট 750 টাকা। ঠিক আছে, এবার এ এর এমনভাবে ভাগ করে দেওয়া হবে যাতে করে এ এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান হয়। তার মানে এখানে বলছে এ সমান হচ্ছে বি এবং সি এর মানে মোট টাকার যোগফলের সাথে সমান। আবার বলছে দেখো বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা বেশি হয়, মানে বি সমান হচ্ছে সি যুক্ত 125 টাকা। এবং আবার কি বলছে দেখো ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান হয়, মানে সি সমানই হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এ এর প্রাপ্ত টাকার পরিমাণ কত সেটা আমাদের জানতে চাইছে। 4টে অপশন দেওয়া হয়, তোমরা দেখতে পাচ্ছ। তো খুব সহজ, দেখো এখান থেকে আমরা বলতে পারি পুরো অঙ্কটাকে আমরা ডি দিয়ে করব। তাহলে এখানে যদি আমরা পাই বি সমান, যদি এখানে সি এর জায়গায় যদি ডি বসিয়ে দিই তাহলে ডি প্লাস 125। ঠিক আছে, তো তাহলে বি এর জায়গাতে আমরা এখান থেকে দেখো এ সমান আমরা বলতে পারি কি ডি যুক্ত 125 এবং যুক্ত সি ছিল, সি মানে হচ্ছে আমরা ডি লিখছি। তাহলে এ সমান আমরা পাচ্ছি 2d প্লাস 125। তো আমরা পুরো বিষয়টা আমরা ডি দিয়ে এখানে কনভার্ট করে দেবো। তো দেখো এখানে দেখতে পাচ্ছি এ এর জায়গাতে আমরা বসছি 2d প্লাস 125 যুক্ত বি মানে হচ্ছে ডি যুক্ত 125 যুক্ত হচ্ছে সি মানে ডি এবং ডি মানে ডি। ঠিক আছে, মিলে মোট 750 টাকা। তো এখানে দেখতে পাচ্ছি 2 আর 1 3 আর 1 4 1 5, মানে 5টা ডি হচ্ছে সমান হয়ে যাচ্ছে 750 বিয়োগ 125 নিলে হচ্ছে 250। ঠিক আছে, তো তাহলে এখান থেকে পাচ্ছি ডি সমান হয়ে যাচ্ছে, বিয়োগ করলে আমরা পাচ্ছি 500/5 মানে 100, ডি পাচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের জানতে চাইছে এখানে এ কত পাচ্ছে। তো এ দেখো এ পাচ্ছে 2d প্লাস 125, মানে এ পাচ্ছে 2 × 100 যুক্ত 125 টাকা। তার মানে 200 যুক্ত 125 মানে 325 টাকা। ঠিক আছে, তো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। এই প্রশ্নটির উত্তর হবে অপশন নাম্বার ডি, 325 টাকা। ঠিক আছে, তো চলো তারপরে পরবর্তী দেখে নেব। পরবর্তী প্রশ্নটিতে বলছে দেখো, বলছে এক ব্যক্তি 1,65,000 টাকা তার কন্যা, স্ত্রী ও পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দেন যাতে করে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4 অংশ ও পুত্রের প্রাপ্ত টাকার 1/5 অংশের সমান হয়। তাহলে কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত? 4টে অপশন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো আমাদের কি হচ্ছে এখানে কন্যা এবং স্ত্রী এবং পুত্র, এদের মধ্যেই কিন্তু মোট কিন্তু 1,65,000 টাকাটা কিন্তু ভাগ করে দেওয়া হবে। ঠিক আছে, এমনভাবে ভাগ করে দেওয়া হবে যাতে করে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4 অংশ এবং পুত্রের প্রাপ্ত টাকার 1/5 অংশ সমান হয়। তার মানে দেখো আমরা বারবার লেখার জন্য লিখতে অসুবিধা, সেই জন্য আমরা এ ধরছি, এটা বি ধরছি এবং এটাকে সি ধরে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো বলেছে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক মানে হচ্ছে a/2, এইটা কার সাথে সমান হচ্ছে স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4 অংশ মানে হচ্ছে b/4 সমান এইটা হয়ে যাচ্ছে, এবং পুত্রের প্রাপ্ত টাকার 1/5 অংশ মানে সি × 1/5 মানে c/5। ঠিক আছে, মোট এটা। তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে, a/b/2 সেটা বের করতে হবে। তো দেখো এখানে আমরা যদি এটাকে আমাদের এখান থেকে এটা যদি আমরা ধরি তাহলে আমরা বলতে পারি a/b/c হয়ে যাবে তোমার এখানে দেখো খুব সহজ
2k/4k/5k, মানে হচ্ছে এদের অনুপাতটা হচ্ছে 2:4:5। ঠিক আছে, যদি যোগ করো 5 আর 4 9 11, তাহলে আনুপাতিক যে যোগফলটা সেটা হচ্ছে আমাদের 11। ঠিক আছে, তাহলে এবারে এখানে কাকে জিজ্ঞাসা করছে, দেখো কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত, মানে কন্যা বলতে এ। ঠিক আছে, তো এ কত পাবে এখান থেকে, তো এ পাবে এখান থেকে 2/11 গুণিত 1,65,000। ঠিক আছে, তো হিসাব করো, 11 দিয়ে কাটলে 11 5 5 11 55, পাশে 3টে শূন্য, মানে হচ্ছে এখান থেকে কন্যা পাবে হচ্ছে 30,000 টাকা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি অপশান নাম্বার বিতে আছে 30,000 টাকা, তাহলে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, 30,000 টাকা। আশা করছি বুঝতে পেরেছো। চলে যাবে এরপর আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। তো দেখো পরবর্তী প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ হচ্ছে 10 কিমি/ঘন্টা। নৌকাটি যদি স্রোতের অনুকূলে 26 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি একই সময় অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করুন। নৌকার গতিবেগটা দেওয়া আছে 10 কিমি/ঘন্টা, মানে নৌকার গতিবেগ হচ্ছে 10 কিমি/ঘন্টা দেওয়া আছে। এবার স্রোতের অনুকূলে 26 কিমি যাচ্ছে। আচ্ছা, নৌকা স্রোতের অঙ্কের ক্ষেত্রে আমাদের স্রোতের গতিবেগটা জানা দরকার, তো আমাদের স্রোতের গতিবেগটি কিন্তু আমাদের এখান থেকে জানতে চাইছে। ঠিক আছে, তো স্রোতের অনুকূলে যখন যাবে একই সময়ই বলছি যাচ্ছে, মানে দেখো তাহলে স্রোতের অনুকূলে যখন 26 কিমি যাবে, তো 26 কিমি যেতে কতক্ষণ সময় লাগবে, ধরে নিচ্ছি যদি আমাদের এটা এসি থাকে, তো 26 কিমি যেতে সময় লাগবে 10 + s। ঠিক আছে, এত ঘন্টা, যেহেতু কিমি/ঘন্টা একক আছে। এবং 14 কিমি প্রতিকূলে যাচ্ছে, 14 কিমি প্রতিকূলে যেতেও তার কিন্তু হচ্ছে একই সময় লাগছে, তাহলে প্রতিকূলের সময় গতিবেগটা হচ্ছে নৌকা বিয়োগ স্রোত হয়। ঠিক আছে, এই দুটো গতিবেগ হচ্ছে বলেছে সমান, তাহলে খুব সিম্পল, এখানে কাটাটি করে দাও, 13 2 26, 12 2 আছে 7 2 14, কোনো গুণ যদি আমরা করি তাহলে পাচ্ছি 130 - 13s সমান পাচ্ছি 70 + 7s। ঠিক আছে, তো একদিকে যদি আমরা এসগুলো করি তাহলে -13s এবং -7s সমান আমরা পেয়ে যাচ্ছি 70 - 130, মানে -20s সমান আমরা পেয়ে যাচ্ছি কত, -0.60, মানে এস সমান আমরা পেয়ে যাচ্ছি 3, মানে স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিমি/ঘন্টা। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 3 কিমি/ঘন্টা। বুঝতে পেরেছ আশা করছি। তো চলো এরপরে আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন বলছে যে সেনাপতি সহ 1200 জনের একটি সৈন্যদল যাত্রা করছেন। যদি প্রত্যেক 15 জন সৈনিকের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত থাকে, তাহলে ওই দলের মোট সেনাপতির সংখ্যা কত। তো দেখো কোশ্চেন নাম্বার 55 তোমরা দেখতে পাচ্ছ, মোট হচ্ছে আছে 1200 জন। ঠিক আছে, এই ট্রেনে যাত্রা করছে, প্রত্যেক 15 জনের জন্য একজন করে সেনাপতি আছে, তার মানে একে তুমি 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে 15 দিয়ে ভাগ করে পাচ্ছি 80। তার মানে আমাদের এখানে কতজন সেনাপতি থাকবে, মোট কিন্তু সেনাপতি সংখ্যা 80 জন থাকবে, কারণ প্রতি 15 জনের জন্য একজন করে কিন্তু সেনাপতি থাকছে। ঠিক আছে, তাহলে 15 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 80, তার মানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 80। ঠিক আছে, চলো দেখে নেবো পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে একটি বালতি 46.23% ভর্তি থাকলে, মানে একটা বালতি যদি আছে, তো বালতিটার সম্পূর্ণ জলটা যদি কত আছে সেটা আমরা জানি না, ধরে নিচ্ছি এক্স, যাই হোক, তো এই যদি 46% যদি ভর্তি থাকে, মানে 46.23% যদি জল ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে তার থেকে 4 লিটার বেশি থাকবে যদি 60% ভর্তি থাকে। তার মানে এই যে পুরো যে জলটা, এই পুরো জলটার হচ্ছে 60% বিয়োগ পুরো জলটার হচ্ছে 46.23%, মানে আমরা যদি হিসাব করি 3 6 18 18 18 3 6 18 18 1 3 4 12 13, মানে 138 দিয়ে 140/3%, মানে হচ্ছে 140/300। ঠিক আছে, সমানই হয়ে যাবে তোমার হচ্ছে 4 লিটার। ঠিক আছে, মানে 60% থাকলে যা হবে এবং 46.23% থাকলে যা হবে সেটা হচ্ছে 4 লিটার বেশি থাকবে, মানে 60% হলে 4 লিটার বেশি হবে, জন্য বিয়োগ করেছি, সমান দিয়েছি 4। তো এখান থেকে আমরা কাটাটি করতে পারি বা আমরা লসও করতে পারি, আমাদের লসও করলে সুবিধা হবে। তো 100 এবং 300 লসও 300 হয়ে গেল। এবার দেখো আমাদের এটা 3 দিয়ে হলে 300 180x বিয়োগ এখানে আমাদের হচ্ছে 140x সমান আমরা পাচ্ছি 4। ঠিক আছে, তো আমরা এখান থেকে পাচ্ছি 40x সমান আমরা পেয়ে যাচ্ছি কত, হচ্ছে 3 4 1200। ঠিক আছে, তাহলে x সমান আমরা পাচ্ছি 30, তাহলে x সমান আমরা পেয়ে যাচ্ছি 30 লিটার। তাহলে এই যে জলটার বালতির জল ধারণ ক্ষমতা হচ্ছে 30 লিটার, তো এখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 30 লিটার। ঠিক আছে, তো চলো এরপরে আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন।
পরবর্তী প্রশ্নটিতে বলছে দেখো একটি প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত হবে। প্রথম 9টি মৌলিক সংখ্যা, প্রথম 9টি মৌলিক সংখ্যা কারা কারা? 1 3 5 7 9, আচ্ছা 9 9 1 3 5 7, তারপরে 9 10 11 হবে, 13 হবে, তারপর হচ্ছে 15 16 17 হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এবং 9টা হচ্ছে 19 20 21 22 23 হবে। ঠিক আছে, তাহলে এদের হচ্ছে গড় কত হবে, মানে একে তোমাকে ডিভাইডেড করতে হবে। প্রথম 9টা বলেছে, তারপরে 9 দিয়ে তুমি ডিভাইডেড করতে হবে। তাহলে এখানে কত পাচ্ছি? 3 একে 4 5 এ 9 সাথে 16 16 আর 11 নিয়ে হবে 27 27 আর 3 এ 30 মানে 99/9। তার মানে হচ্ছে এই যে সংখ্যাগুলোর গড় হয়ে যাচ্ছে 11। তাহলে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 11। তো চলো এরপরে দেখে নেবো আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে। তো এখানে দেখতে পাচ্ছি না পরবর্তী যে প্রশ্ন, পরবর্তী একটি প্রশ্ন দেখতে পাচ্ছ দেওয়া আছে কি না, যে একটি হচ্ছে দুধ ও জলের মিশ্রণে ওজনের হিসাবে 75% জল আছে, যদি 60 গ্রাম ওই মিশ্রণে 60 গ্রাম ওই মিশ্রণে 15 গ্রাম জল যোগ করা হয় তবে নতুন মিশ্রণে শতকরা কত ভাগ জল থাকবে। তো দুধ এবং একটা জলের একটা মিশ্রণ আছে, ঠিক আছে, দুধ এবং জলের একটা মিশ্রণ আছে, ওই ওজনের হিসাবে 75% জল আছে। তার মানে এখানে হচ্ছে জল আছে কত পার্সেন্ট? 75%। 75 মানে 75/100, যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 পয়সা 75, 4 পয়সা 100। ঠিক আছে, তাহলে যেহেতু জল আছে 3/4 ভাগ, তাহলে দুধ কতটা আছে? 1 যোগ 3/4 যদি আমরা করি তাহলে আমরা পাবো 1/4 ভাগ। তাহলে এখানে দুধ এবং জলের অনুপাত হয়ে যাচ্ছে 1:3। ঠিক আছে, তো তাহলে 1:3 আমরা প্রথমে দুধ এবং জলের অনুপাতটা আমরা বের করে নিলাম। এরপর আমাদের কি বলছে, যদি 60 গ্রাম ওই মিশ্রণে, আচ্ছা 60 গ্রাম যখন মিশ্রণটা আমাদের হবে, তো 60 গ্রাম মিশ্রণে তাহলে দুধ কত থাকবে এবং জল কত থাকবে? দেখো দুধ থাকবে 1/4 × 60, যদি আমরা করি 1/4 × 60 করলে আমরা পাচ্ছি 15 গ্রাম থাকবে। ঠিক আছে, এবং হচ্ছে জল থাকবে 3/4 × 60, মানে একে 3/4 দিয়ে গুণ করতে হবে, মানে 45 গ্রাম। ঠিক আছে, তাহলে দুধ এবং জল আছে। এবার এই মিশ্রণে যদি 15 গ্রাম জল যোগ করো, তো 15 গ্রাম যদি আমরা জল যোগ করি তাহলে মিশ্রণটা হচ্ছে কত? দেখো এখানে জল হচ্ছে তোমার 60 গ্রাম, তখন কিন্তু মিশ্রণটাও বেড়ে যাবে আরও 15 গ্রাম, মানে হচ্ছে 75 গ্রাম, তখন কিন্তু মিশ্রণটা হয়ে যাবে। ঠিক আছে, মিশ্রণটা যদি 75 গ্রাম হয়ে যায় তাহলে শতকরা কত জল থাকবে? তাহলে এখন দেখো 60 গ্রাম জল আছে, কত গ্রামের মধ্যে? মোট মিশ্রণ আছে 75 গ্রামের মধ্যে, তাহলে কত পার্সেন্ট? মানে 100 দিয়ে গুণ করো, তাহলে এখানে কাটেক্ট করলে 25 দিয়ে গেলে 3 পয়সা 75, 4 পয়সা 100 এবং 3 2 60। ঠিক আছে, তাহলে হচ্ছে 80%। তো আমাদের এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি 80%। ঠিক আছে, চলো এরপর পরবর্তী প্রশ্ন দেখবো। দেখো পরবর্তী যে প্রশ্নটি আছে তোমরা দেখতে পাচ্ছ, তো পরবর্তী প্রশ্নটিতে কি বলছে দেখো, বলছে একটি ট্রেনে এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট দেখতে পান। ঠিক আছে, 1 মিনিটে মানে হচ্ছে 60 সেকেন্ডে সে কটা দেখতে পায় না, সে 60 সেকেন্ডে দেখতে পায় 21টি পোস্ট। ঠিক আছে, এবার যদি টেলিফোন পোস্টগুলির মধ্যকার দূরত্ব 50 মিটার হয়, তার মানে এখানে যে একটা টেলিফোন পোস্ট এই যে মধ্যে দূরত্ব হচ্ছে 50 মিটার। ঠিক আছে, যদি 50 মিটার হয় তবে ট্রেনটির গতিবেগ কত? তো এই যে 1 মিনিটে যাচ্ছে কত? 21টি পোস্ট দেখছে, তো 21টি পোস্টের মধ্যকার আমাকে দূরত্ব দেখতে হবে। তো দেখো যদি 3টে যদি আমাদের পোস্ট থাকে তাহলে তাদের মধ্যে গ্যাপ থাকে 2টো। ঠিক আছে, তাহলে 21টি যেখানে পোস্ট আছে দেখতে পেয়েছে তার মধ্যে তাহলে গ্যাপ কটা আছে? 1 কমিয়ে দাও, তাহলে তুমি গ্যাপ পেয়ে যাচ্ছ 20টি। ঠিক আছে, তাহলে সে মোট কত দূরত্ব গেছে? 20টি × 50, 20টি 50 মিটারের গ্যাপ গেছে, তাহলে কত মিটার গেছে সে? 5 × 10, মানে সে মোট গেছে 1000 মিটার। ঠিক আছে, তার মানে সে এই 1 মিনিটে গেছে কত? 1000 মিটার গেছে। ঠিক আছে, তো তাহলে গতিবেগ কত ছিল? কিমি/ঘন্টা এককে, যেহেতু দেখতে পাচ্ছ এখানে 1 মিনিটে যাচ্ছে 1000 মিটার, তাহলে আমাদেরকে জানতে হবে এখানে তার গতিবেগ হচ্ছে 60 মিনিটে কত হবে। তাহলে 60 মিনিটে হয়ে যাবে 60,000 মিটার। 60,000 মিটার মানে হচ্ছে 60 কিমি। ঠিক আছে, তাহলে তার গতিবেগ হয়ে গেল 60 কিমি/ঘন্টা। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি 60 কিমি/ঘন্টা। ঠিক আছে, তো চলো এরপর দেখবো পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নটিতে বলছে কত টাকার 5/12 অংশ 100 টাকা 3/3 অংশের সমান হবে। কত টাকার মানে x টাকা যদি আমরা ধরি 5/12 অংশটা
100 টাকার 3×3=4 মানে 3 4 12 3 15/4 অংশের সাথে সমান হবে। ঠিক আছে, খুব সহজ। দেখো এখানে আমরা ডিরেক্ট করছি, 5 3 15, 4 পঁচিশে 100। ঠিক আছে, তাহলে আমরা x সমান পেয়ে যাচ্ছি 12 × 25 × 3। ঠিক আছে, তো 12 × 25 মানে কত? দেখো 4 5 100 হয়, মানে 4টে 3 মানে 300 × 3 মানে হচ্ছে 900। তাহলে x এর মান কত হচ্ছে? না 900। তো তাহলে উত্তর কোনটা হবে? অপশন নাম্বার সি হবে। অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 900 টাকা। আশা করছি বুঝতে পেরেছো। তো চলো এরপর দেখো পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। একটি দ্রব্য বলছে, একটি দ্রব্য হচ্ছে 144 টাকায় বিক্রি করা হলে তার শতকরা লাভের সংখ্যামান দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো ধরে নিচ্ছি আমি, যদি ধরি যে দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা যদি আমরা ধরি, ঠিক আছে, 144 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভের সংখ্যামান ওই মূল্যের সাথে সমান হয়। যদি x টাকায় কেনে এবং যদি সে 144 টাকায় যদি বিক্রি করে, বিক্রয় মূল্য যদি তার 144 টাকা হয়, তাহলে কি বলছে? লাভটা হচ্ছে সে যত টাকায় কিনেছিল তত পার্সেন্টই হবে। ঠিক আছে, তাহলে x টাকা ক্রয় মূল্য জিনিসটা x% লাভে বিক্রয় মূল্য কত হবে? x × 100 + x/100, এত টাকাতে বিক্রয় মূল্য হবে, এবং এইটা সমান হয়ে যাচ্ছে 144 টাকা। তাহলে তোমাকে এখান থেকে কী করতে হবে? x এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখো, আমরা যদি দেখি তাহলে হচ্ছে 100 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 100x + x² সমান আমরা পাচ্ছি 1 4 4, পাশে দুটো শূন্য। ঠিক আছে, তো এখান থেকে আমরা করতে হবে x² + 100x - 144, পাশে দুটো শূন্য, এটা সমান 0। তো আমাদের এখানে যে অপশনগুলো দিয়ে আছে, এখান থেকে কিন্তু আমাদের অবশ্যই টেস্ট করে দেখতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা এখানে সমাধান করছি। তো 144কে যদি আমরা ভাঙি, 12 12 144 হয় আমরা জানি, এবং বিয়োগ করে আমাদের আসতে হবে। তো 36কে 6 দিয়ে ভাগ করলে, গুণ করলে হয়। আচ্ছা, 144কে আমরা যদি ভেঙে আমাদের 100 করতে হবে, তো 2 খালে আমরা পাচ্ছি 72, 2 খালে 36, 2 খালে 18, এবং 2 খালে 9, এবং 3 3 9। ঠিক আছে, তো দেখো 3 3 9, 2 18 থেকে আমরা যদি বিয়োগ করি, 2 4 2 18। ঠিক আছে, 180 180 - 80 যদি আমরা করি, তো x² আমরা পাচ্ছি 180x মাইনাস, যদি আমরা 80x করি, ঠিক আছে, বিয়োগ তাহলে 144, পাশের দুটো শূন্য সমান 0 হবে। কারণ দেখো এই দুটো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এটা মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম হচ্ছে এরকম। এখান থেকে x কমন নিলে আমরা পাচ্ছি x + 180 - 80 কমন নিলে আমরা পাচ্ছি x + 180 পেয়ে যাবো, এটা সমান 0। তার মানে এখান থেকে আমরা পাবো, একটা পাবো x + 180 এবং আরেকটা পাবো x - 80। সোজা কথা, আমাদের অঙ্ক করার জন্য এত কিছু দরকার নেই। তো আমাদের এই প্লাসটা দেওয়ার দরকার নেই, কারণ আমাদের এইটা যখন ওইদিকে যাবে তখন হয়ে যাবে, একটা হচ্ছে x - 180, এটা আমরা নেব না। আর x - 80 সমান 0 হলে তাহলে x সমান হবে 80, এইটা আমরা নেব। তাহলে জিনিসটার দাম কত টাকা হবে? না 80 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশন নম্বর বি হবে, 80 টাকা। আশা করছি বুঝতে পেরেছো। তো চলো এরপর দেখে নেবো পরবর্তী প্রশ্ন কি আছে। দেখো পরবর্তী খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কি বলছে আমরা দেখে নেবো। বলছে যে 10টি সংখ্যার গড় 7। ঠিক আছে, 10টি সংখ্যার গড় 7, প্রত্যেকটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করে নতুন যে 10টি সংখ্যা পাওয়া যাবে তাদের গড় কত হবে? তো দেখো 10টি সংখ্যার হচ্ছে গড় 7, মানে যদি আমরা ধরি যে সংখ্যাগুলো x1 x2 প্লাস আপ টু করে একদম 10টা সংখ্যা আছে বলেছে, তার মানে x10 পর্যন্ত, এদের হচ্ছে গড়, মানে এদের ডিভাইডেড বাই 10, এটা হচ্ছে তোমার দেওয়া আছে। খুব সহজ, দেখো গড় হচ্ছে 7, তাহলে প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করলে কিছুই হবে না, 12 দিয়ে 12x1 12x2 12x3 এরকম করে হবে। তার মানে আলটিমেট 12টা কমন যাবে, বাকি সব একই গল্প থাকবে। ঠিক আছে, পুরো এই যে নিচে 10টা থাকবে। তার মানে এখানে আমরা পাচ্ছি কত? 12 ইন্টু টোটাল এইটার ভ্যালু আমরা দেওয়া আছে 7, তাহলে 12 × 7, তা উত্তর হয়ে যাবে আমাদের 84। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশান নাম্বার ডি, 84। আশা করছি বুঝতে পেরেছো। তো চলো এরপরে দেখো পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী এবং শেষ প্রশ্ন যেটা দেওয়া আছে আজকের শিফটের, প্রতিটা প্রশ্ন আমি তোমাদের সামনে আলোচনা করে দিলাম। তো দেখো প্রতিদিন যে আমাদের শেষ প্রশ্ন যেটা আছে সেটা বলছে কি না, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত কি দেওয়া আছে? এ ও বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 3:2। ঠিক আছে, আচ্ছা, যদি মোট লাভের 5% দান করা হয় তাহলে এ এর লভ্যাংশ 855 টাকা হয় এবং এ এর লভ্যাংশ 855 টাকা হয়, তবে মোট লাভ হবে কত টাকা?
তো দেখো এ ও বি এর মোট হচ্ছে যে লাভ মানে টাকা যে মূলধন অনুপাত সেটা হচ্ছে 3:2। আচ্ছা, মোট লাভ যদি আমরা ধরে নিচ্ছি x টাকা, ঠিক আছে, এবং এই মোট লাভের মধ্যে থেকে 5% দান করা হচ্ছে, মানে হচ্ছে 5% মানে আমরা জানি 1/20, ঠিক আছে, মানে 5/100 মানে হচ্ছে মানে x/20 টাকা আমাদের কিন্তু দান করা যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত টাকা, x - x/20 যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি 19x/20 টাকা, এটা হচ্ছে পড়ে থাকছে, ঠিক আছে। এরপর এই টাকাটা পড়ে থাকছে এবং হচ্ছে এর লভ্যাংশ 855 টাকা হয়। তো দেখো মোট লাভ হচ্ছে x টাকা, x টাকা থেকে এ কত পাবে, এ পাবে 3/3 যুক্ত 2 মানে 5, এই টাকাটা পাবে, ঠিক আছে। আচ্ছা, মোট লাভের মধ্যে নয় অবশ্য, কারণ হচ্ছে এখন যে লভ্যাংশ দেওয়ার পর থেকে যেটা আমাদের পড়ে আছে বাকি সেইটা, মানে 19x/20 টাকার মধ্যে 3/5 অনুপাতে এ পাচ্ছে এই টাকাটা, এবং এরা কিন্তু বলেছে সেইটাই হচ্ছে তোমার 855 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এক্স পেয়ে যাবো 855 গুণিত 20 গুণিত 5, নিচে ডিভাইডেড বাই এটা 5, নিচে ডিভাইডেড বাই 19 ইন্টু 3, ঠিক আছে। তো আমরা এখানে কাটাকাটি করছি, দেখো 19 দিয়ে কাটলে আশা করছি এটা দিয়ে যাবে 3 দুগুণে 6 2 মানে 3 7 21 4 3 3 দুগুণে 6 2 8 3 8 24 1 এবং 3 5 15, এবং 19 দিয়ে কাটাটি যাবে আশা করছি, 19 একে 19, হাতে রইল আমাদের 28 থেকে 19 বাদ দিলে আমরা পাচ্ছি 9, হ্যাঁ 9 পাচ্ছি, 9 95, 5 19 95, ঠিক আছে। তো আমরা উপরে পাচ্ছি 5 15 75, 75 গুণে 150, মানে 1500 টাকা হচ্ছে মোট লাভ, মানে মোট যে এক্স এর মান হচ্ছে আমরা যেহেতু 1500 পেলাম, তার ব্যবসায় মোট লাভ ছিল 1500 টাকা। তাহলে এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 1500 টাকা। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। ওকে।